ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। আমরা বিগত কয়েকদিনে দেখলাম যে ওই হাইকোর্টের যে এলডিএ পরীক্ষা হয়েছিল তার প্রিলির রেজাল্ট এসছে। ইন নো টাইম উই উইল হ্যাভ দি মেইনস এক্সাম। এই পরীক্ষাটা একটুখানি ইউনিক এই কারণের জন্য যে আমরা যে ধরনের ইউজুয়ালি যে পরীক্ষাগুলো ডিসক্রিপটিভে পেয়ে থাকি আর কি, সেখানে এসে রাইটিংয়ের স্পেস বা স্কোপ খুবই কম। কিন্তু এই একটা পরীক্ষা যেখানে দেখা যাচ্ছে যে ওরা সিলেবাসে এসে রাইটিং রেখেছে এবং বেশ মানে অ্যাভারেজটাও বেশ ভালো আর কি। একটাই এসে থাকে, দুটো প্রেসি। তো একটা এসের জন্য যদি 50টা নম্বর দেওয়া থাকে, তো সেক্ষেত্রে 500-600 ওয়ার্ডের এসে তো হয়েই যায় আর কি। এখন এইরকম একটা ভলিউমে এসে তৈরি করা, দ্যাটস নট ডেজ ওয়ার্ক। মানে ইউজুয়ালি তো যেহেতু আমরা এই ধরনের লেখাগুলো লিখে অভ্যস্ত নই আর কি, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে যদি বলা হয় যে এসে লিখতে হবে আমাকে, তাহলে কিন্তু এটা বেশ গম্ভীর একটা বিষয় হয়ে যায়। আমাদের কাজ হবে হচ্ছে যে এই সেশনের মাধ্যমে এসেটাকে অল্প বিস্তর ডাইলিউট করা এবং তার ফান্ডামেন্টাল সম্পর্কে অল্প বিস্তর কথা বলা। তো এই সেশনে আমরা একটু এসে নিয়ে কথা বলবো। এছাড়া এসের সঙ্গে প্রেসি রয়েছে, আমরা প্রেসি আগামী কোনো একটা সেশনে করব, কিন্তু ইনিশিয়ালি আমরা এসেটাকে নিয়েই বেশি জোর দিচ্ছি। কারণ ক্লার্কশিপের সিলেবাস যদি দেখে থাকো, মিসেলেনিয়াস মেন্সের সিলেবাস যদি দেখে থাকো, বা বিসিএস মেন্সও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রেসির ব্যাপারটার সাথে আমরা অনেক বেশি কানেক্টেড। ওয়েল, ইন কেস এসে রাইটিং সেই অর্থে কিন্তু আমাদের খুব বেশি যে করতে হয় এরকম না। কাজেই একটা আনইউজুয়াল জায়গাকে এক্সপ্লোর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে মনে হলো, অ্যান্ড উই আর দ্যাট ওয়ে প্রিভিলেজড যে আমরা এখন এই সেশনটাই কন্টিনিউ করব। এরপরে আমরা কোনোটা সেশনে ডেফিনেটলি প্রেসি করব, যেটা বাকি সমস্ত পরীক্ষার জন্য কাজে লাগবে, এই পরীক্ষা তো অবশ্যই। এই ডিসক্রিপটিভ ক্লাসগুলো ইউটিউবে ইজ অলরেডি দেয়ার। তোমরা যেরকমটা দেখে থাকো নিয়মিতভাবে, প্রতি সপ্তাহে এই ক্লাসগুলো আসছে আমাদের ইউটিউবে আর কি, এই চ্যানেলেই পাবে। তো সেগুলো দেখবে, সেগুলো ইটসেলফ ইজ ভেরি হেল্পফুল। এবং যেহেতু একটা স্পেসিফিক রুটিন মেনটেন করে ক্লাসগুলো হচ্ছে আর কি, সেক্ষেত্রে তোমাদের জন্য এটা খুব হেলদি একটা হ্যাবিট তৈরি করবে, যাতে নিয়মিত তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ হতে পারে। বাট দ্যাটস নট অল। ডিসক্রিপটিভ অফলাইন রয়েছে বেলঘড়িয়াতে এবং নৈহাটিতে। এখানে বেসিক্যালি যেটা হয় আর কি, যে এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে ইভ্যালুয়েশনটা ইজ ইম্পর্ট্যান্ট, রাইট? মানে আমরা শিখছি তো রোজই নতুন কিছু। উম, কিন্তু কথা হচ্ছে যে ইউটিউব দেখে রান্না শেখা সেটা যেমন রিয়ালিটি, তেমন আহ, সেই রান্নাটা নিজে করতে গিয়ে মাপের এদিক ওদিক করে ফেলা এটাও একটা রিয়ালিটি। তো কথা হচ্ছে সেই ক্ষেত্রে নৈহাটি এবং বেলঘড়িয়াতে দুটো ব্যাচ অফলাইনে ইজ অপারেশনাল। তো যদি কারোর প্রয়োজন বলে মনে হয় যে আমাদের রিয়েল টাইম ভ্যালু জাজমেন্ট দরকার খাতার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা এই ব্যাচগুলোকে এক্সপ্লোর করতে পারো। নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সময় সুযোগ মতন ফোন করে নিলে তুমি বাকি গাইডেন্সগুলো পেয়ে যাবে। এছাড়া কলকাতা হাইকোর্টের এলডিএ মেইনসের একটা ব্যাচ আসছে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাইট নাও। যে মুহূর্তে আমরা আশা করছি যে পরীক্ষাটা খুব দেরি করে কিছু হবে না, যেহেতু তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যাবে আর কি। তো সেই ক্ষেত্রে এই অনলাইন ব্যাচটা থাকাটা খুব জরুরি। খুব বেশি অসুবিধে হবে না এই ব্যাচটার ক্ষেত্রে। তো আইডিয়া হচ্ছে যে এই অনলাইন ব্যাচটা ডিটেলগুলো এখানে দেওয়া রয়েছে। যদি এখানে হোয়াটসঅ্যাপ করো, ইউল গেট দ্য ফার্দার ডিটেলস। বাকি যেগুলো এর সঙ্গে অ্যাটাচড ইনভলভড সেই ডিটেলগুলো এখানে পেয়ে যাবে। যেহেতু পরীক্ষাটার মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আর কি যে খুব বেশি সময় নেই, কাজেই প্রিপারেশনকেও খুব বেশি আমরা লিঙ্গার করতে পারবো না। আমাদের খুব ফাস্ট এই কোর্সকে অপারেট করতে হবে আর কি, যাতে সিলেবাস সময় মতন শেষ হয় এবং যাতে ডিসেন্ট প্র্যাকটিসের সুযোগ থাকে, উইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট। এবং খানিকটা সাজেস্টিভ করে দেওয়াটাও আমাদের লক্ষ্য এই পরীক্ষাটাকে।
তো এই সমস্ত কিছুই থাকবে হচ্ছে এই কোর্সের মধ্যে। একবার একটুখানি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিলে ইউ উইল গেট দি ডিটেলস, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কমিউনিকেশন যেগুলো হয় আর কি, সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমরা মূল আলোচনায় ফিরি। আমাদের শুরু করেছিলাম, আমরা হচ্ছে বলেছিলাম যে আমরা এসে নিয়ে কথা বলবো। তো এসে সম্পর্কে আমাদের একটা প্রাথমিক বা প্রথাগত ধারণা আমাদেরকে মূলত দেয়া হয়ে থাকে। সেখানে বলা হয়েছে যে এসে হচ্ছে ইজ পিওরলি আ ডিসক্রিপটিভ বা সাবজেক্টিভ ফর্ম অফ রাইটিং। এখানে আমরা কোনো একটা পার্টিকুলার টপিককে নিজেদের মতন করে ডিসক্রাইব করি। হ্যাঁ, এই যে যে পার্টিকুলার টপিক আমাদেরকে দিয়ে দিল, সেটাকে আমরা যখন ডিসক্রাইব করব, সেই ডিসক্রাইব করার কিছু নিজস্ব চাহিদা রয়েছে, অ্যান্ড উই আর সাপোজ টু ফুলফিল দ্যাট। আমাদেরকে সেই ডিমান্ডগুলো ফুলফিল করতে হবে। সে সম্পর্কে আমি তোমাদেরকে একটা ধারণা দেব। যদি এটাকে ঠিকঠাক এমপ্লয় করতে পারো, তাহলে ইউ উইল ফেচ এ ডিসেন্ট স্কোর ইন দিস। ঠিক আছে? মোস্টলি দেখা যায় যে এই ধরনের এসে রাইটিংগুলোর ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা পাই, যে স্ট্রাকচারটা ইউজুয়ালি আমরা এমপ্লয় করি, সেটা হচ্ছে ওই ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন। ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশনের ক্ষেত্রে কি হয়, ইন্ট্রোডাকশন দেখতে হয় হচ্ছে ঠিক এরকম, এরপরে আসে হচ্ছে একটা বডি, তারপরে হয় হচ্ছে কনক্লুশন। হুম, এরকম একটা ছবি আঁকার কারণটা কি? এর কারণ হচ্ছে ইন্ট্রোডাকশন জেনারেলি শুরু হয় হচ্ছে একটা ওয়াইডার প্লেন থেকে, এবং তারপরে ইট উইথ টাইম ইট কোলাপসেস। বডি ইজ আ ফ্ল্যাট টাইপ অফ ডিসকাশন, এবং কনক্লুশন ইজ জাস্ট দ্য আদার ওয়ে রাউন্ড অ্যাজ উই ফাইন্ড ইন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের ঠিক বিরুদ্ধ আচরণ করে হচ্ছে এই কনক্লুশন। কনক্লুশনের ক্ষেত্রে কি হয়, আমরা শুরুতে আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করি, এবং তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই হচ্ছে টুয়ার্ডস রাইটিং আ ওয়ে ফরওয়ার্ড। ওয়ে ফরওয়ার্ড মানে হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ চিন্তা, ভবিষ্যৎ প্রকল্পগুলো কি। এই স্ট্রাকচারে আমরা যে কোনো ভালো এসেকে তৈরি করি। এখন দেখতে এরকম হলেও এদের কিন্তু এদের মধ্যেকার ডিভিশন প্রচুর আর কি। এদের মধ্যে প্রচুর জিনিসপত্র থাকে যেগুলোকে আমাদের সময়ে সময়ে এমপ্লয় করতে হয়। আমরা সেই পার্টটা নিয়ে আজকের সেশনে কথা বলবো। ফর এক্সাম্পল, এই এসেটা লেখার জন্য আমি ধরে নিচ্ছি যে আই হ্যাভ অ্যাবাউট, ফর অ্যান এক্সাম্পল, 30 minutes অফ টাইম, এবং এই সময়তে there is something going on, I guess. ওকে, তো এই 30 মিনিটসে আমরা সময়টাকে তিনটে গ্রুপে ডিভাইড করি। এই 30 মিনিট সময়টাকে আমরা মূলত তিনটে গ্রুপে ডিভাইড করব। ওয়ান কামস উইথ 7.5, the other comes with 7.5,
অ্যান্ড দ্য রেস্ট ইজ 15। অ্যাকর্ডিংলি নিজেরা এটাকে নিজেদের সুযোগ সুবিধা মতন চেঞ্জ করে নেবে। কেন এটা করলাম? সেই একটা ফেমাস কথা আছে যে তোমার যদি গাছ কাটতে হয় তাহলে তোমার ম্যাক্সিমাম সময়টা তোমাকে ইনভেস্ট করতে হবে হচ্ছে এই তোমার কুঠারকে শান দেওয়ার জন্য। এখানেও ঠিক তাই। এই পার্টটাকে আমরা বলি হচ্ছে প্ল্যান, এটাকে বলি হচ্ছে অর্গানাইজ, এটাকে আমরা বলি হচ্ছে হুম। এই তিনটে পার্টকে আমরা যদি ডিসেন্ট অ্যামাউন্ট অফ টাইম দেই আর কি, প্ল্যান, অর্গানাইজ এবং রাইটকে, তাহলে তুমি দেখবে তোমার লেখাটা অনেক সুস্থভাবে তৈরি হচ্ছে। হুম। তার মানে হ্যাভিং আ ডিসেন্ট প্ল্যানিং প্রায়ার টু রাইটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনলি টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টপিক, টপিকটাকে খুব ভালো করে যত্ন করে বোঝার জন্য। ফর এক্সাম্পল, ধরো আমি এখানে লিখছি হচ্ছে প্ল্যান। হাউ ডু ইউ প্ল্যান আ টপিক? আমরা টপিককে প্ল্যান করি কিভাবে? ধরো বাবা, যে কোনো টপিকের এগেনস্টে একটা থিম থাকে, ইনস্ট্রাকশন থাকে, রেস্ট্রিকশন থাকে। হুম। থিম হচ্ছে the base line of thought, whereas restriction হচ্ছে the core area of discussion। এই দুটো কম্পোনেন্ট জেনে রাখাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনলি টু হ্যাভ আ ডিসেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টপিক। টপিক সম্পর্কে যথেষ্ট রকম ধারণা তৈরি করার জন্য এই ব্যাপারটা তৈরি করে রাখাটা খুব জরুরি। ধরে নেওয়া যাক, আমি কেন এই কথাটা বলছি, কেন এটা জানাটা জরুরি, তার কারণ হচ্ছে এই থিম এবং রেস্ট্রিকশন তৈরি করে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। হোয়ারাজ এই যে মাঝখানে ইনস্ট্রাকশন লেখা রয়েছে, ছেলেবেলায় তোমরা পড়েছিলে যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি বর্ণনা করুন। বহু ক্ষেত্রে থাকে হচ্ছে উদাহরণ সহযোগে, আমি বাংলাগুলো মিস করে যাব, আমি ইংরেজিতে বলতে পারি, সহজ হবে আমার ক্ষেত্রে। দেখো, কোয়েশ্চেন থাকবে যে the reasons experienced while the falling of the Mughal Empire। এই যে মুঘল এম্পায়ার কোল্যাপস করছে আর কি, এই সময়তে দেখবে ওরা কোয়েশ্চেনগুলো দেয় এরকমভাবে যে ডিসকাস বলতে পারে, ডিবেট বলতে পারে, ওরা অ্যানালাইজ বলতে পারে, ক্রিটিক্যালি অ্যানালাইজ বলতে পারে, এলিউসিডেট বলতে পারে, এনিউমারেট বলতে পারে, এক্সেম্পলিফাই বলতে পারে। তাহলে এই যে টেল ওয়ার্ড যেগুলো থাকে আর কি, এই টেল ওয়ার্ডগুলোকে বিচার করে, ইংরেজিতে তো সেরকম কিছু থাকার সম্ভাবনা নেই, তাহলে এসের ক্ষেত্রে এই টেল ওয়ার্ডগুলোকে ধরে নিলে আমরা মোটামুটিভাবে 4 রকমের এক্সপ্রেশন পাই। ডিসকাস, অ্যানালাইজ, ডিবেট আর হচ্ছে অ্যাম্পলিফাই। মোটামুটিভাবে এই 4 রকমের স্ট্রাকচার আমাদের জানা আছে। এই যে এখানে বলা থাকলো যে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন যাই হোক না কেন, মানে মোটের উপরে আমাকে জেনে রাখতে হয় যে বাবা আমাকে লিখতে হবে, পুরো লেখাটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। এর উপরে হোয়াট এভার ইউ রাইট তোমাকে এইভাবেই লিখতে হবে।
ঠিক, তোমাকে এই জায়গাটা আলাদা করে নেওয়াটা খুব জরুরি। ফর অ্যান এক্সাম্পল, আমি কেন কথাটা বলছি সেটা একবার বলে রাখি। ধরো বিসিএসে এরকম একটা, আমি জাস্ট র্যান্ডাম একটা কোয়েশ্চেন নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় আর কি। ধরো বিসিএস এরকম একটা কোয়েশ্চেন এসেছিল, দ্য ইউজ অফ অ্যানিমালস ইন সায়েন্টিফিক রিসার্চ। বিসিএসে কোনো এক বছর এরকম একটা কোয়েশ্চেন ছিল। প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখবে বাবা, দ্য ইউজ অফ অ্যানিমালস, এটা হচ্ছে এই টপিকের থিম, ইন সায়েন্টিফিক রিসার্চ এটা হচ্ছে এই টপিকের রেস্ট্রিকশন। হচ্ছে এই ডিভিশনটা আসলে কি কাজে লাগবে আমাদের, সেটা নিয়ে আমরা এর পরে একটু কথা বলবো। হ্যাঁ, এই মুহূর্তে আমরা এটা নিয়ে খুব বেশি ভাঙতে চাইছি না, এটাকে আমরা এরপরে কোনো একটা জায়গায় এমপ্লয় করব গিয়ে। এখন কথা হচ্ছে যে এই ইনফরমেশনটা, মানে জাস্ট এই যে এরিয়াগুলো লিখলাম, থিম, ইনস্ট্রাকশন, রেস্ট্রিকশন, হাউ ডু উই প্লেস দেম, কিভাবে এরা কাজে লাগে, কিভাবে এরা কাজে লাগে এইটা বোঝার জন্য আমাদেরকে একটা, ওই যে বললাম ইন্ট্রোডাকশন, সেখানে আমাকে একটা ইনভার্স পিরামিড মডেল তৈরি করতে হবে। ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ এই একই রকমের দেখতে হয় মোটামুটি, ঠিক আছে। তার একটাই প্যারাগ্রাফ, তার তিনটে কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। কোনো কোনো জায়গাতে চারটে কম্পোনেন্টও বলে দেওয়া হয়, কোনো কোনো জায়গাতে চারটে কম্পোনেন্ট বলে দেওয়া হয়, আমরা এটাকে তিনটের মধ্যে ডিভাইড করব, ঠিক আছে। এই প্রথমটাকে আমরা বলি হচ্ছে হুক স্টেটমেন্ট, তার ঠিক পরেরটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ, তার ঠিক পরেরটাকে আমরা বলি হচ্ছে থিসিস স্টেটমেন্ট। হুম, যে কোনো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ সবসময়তে এই তিনটে কম্পোনেন্টে ডিভাইড। এক্সাম্পল দিই, ধরে নেওয়া যাক কেন ইন্ট্রোডাকশন এই ইনভার্স পিরামিড স্ট্রাকচার নেয় সে সম্পর্কে আমি একটা ধারণা দিচ্ছি। ধরো আমি একদম উপরে লিখলাম হচ্ছে, ধরো লিখলাম হচ্ছে এডুকেশন, হুম, তারপরে বললাম হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন, তারপরে বললাম প্রফেশনাল স্টাডিজ, তারপরে ধরো বললাম সিভিল সার্ভিসেস, তারপরে ধরো বললাম স্টেট সিভিল সার্ভিসেস, তারপরে ধরো বললাম, বা এখানে ধরো স্টেট সিভিল সার্ভিসের সঙ্গে আমি ডাব্লিউবিসিএসটাকে একসাথে করে দিলাম। তারপরে ধরো বললাম মেন্স, তারপরে ধরো বললাম হচ্ছে ইংলিশ। তাহলে বুঝতে পারছো
যে একটা হিউজ এরিয়া থেকে আমরা শুরু করেছিলাম এবং তারপরে সেটাকে কোল্যাপস করাতে 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 মূল জায়গায় নিয়ে চলে এলাম। নাও দিস ইজ হাউ, এটাকে আমরা বলি হচ্ছে দ্য থিম, আর এইটাকে আমরা বলি হচ্ছে রেস্ট্রিকশন। আমি যদি কেবলমাত্র ইংরেজি থেকেই লেখাটা শুরু করতাম তাহলে আমাদের বুঝতে অসুবিধে হতো যে আমি আসলে কোন পরীক্ষার কথা বলছি, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেখানে খামোখা মানে প্রায়োরিটি পেত। কিন্তু সেটা তো আমার কনসার্ন নয়, আমার কনসার্ন হচ্ছে সিভিল সার্ভিস প্রিপারেশনের ইংরেজি কিনা। সেই জন্য আমি একটা তুলনামূলক বড় জায়গা নিয়েছি, সেটাকে ক্রমশ ছোট করতে 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 শেষ পর্যন্ত নিয়ে এসেছি। তার মানে আমার বুঝতে কোথাও অসুবিধে হলো না যে আমি এখানে কি বিষয়ে কথা বলছি। এইটাকে আমরা বলি হচ্ছে ব্রিজ। ব্রিজ ইজ দ্য এরিয়া দ্যাট কানেক্টস দ্য থিম উইথ দ্য রেস্ট্রিকশন। ব্রিজ হচ্ছে সেই এলিমেন্টটা যে থিমকে রেস্ট্রিকশনের সঙ্গে কানেক্ট করে। বোঝা গেছে? তাহলে ঠিক দিস ইজ দ্য ওয়ে অ্যান ইন্ট্রোডাকশন ইজ রিটন। ঠিক এইভাবে আমরা আমাদের ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা লিখি। তো একদম প্রথমে থাকে হচ্ছে হুক স্টেটমেন্ট। হুক স্টেটমেন্ট ইজ নাথিং বাট দ্য থিম ইটসেলফ। থিম সম্পর্কে তোমাকে এখানে কোনো একটা জেনেরিক স্টেটমেন্ট লিখতে পারো, এখানে কোনো কোটেশন অ্যাপ্লাই করতে পারো, ফর হোয়াট এভার ইউ ডু, যা খুশি করো। এখানে তোমাকে থিমের জন্যই জায়গাটা ডেডিকেট করতে হবে। ওয়্যারঅ্যাজ এই যে থিসিস স্টেটমেন্ট লেখা আছে, এই জায়গাটা তোমাকে ডেডিকেট করতে হবে হচ্ছে রেস্ট্রিকশনের জন্য। মাঝখানটা ব্রিজ। ব্রিজ ইজ দ্য ওয়ান দ্যাট কানেক্ট দিস টু, যারা এটাকে ভিতরে কানেক্ট করে। যারা এই দুটো এরিয়াকে কানেক্ট করে তারা হচ্ছে ব্রিজ। এক্সাম্পল দিই আগের সেন্টেন্সটা নিয়ে। ধরো এখানে থিম লেখা আছে বাবা, থিম ছিল হচ্ছে দ্য ইউজ অফ অ্যানিমালস। এইবারে তোমার কাজ হবে হচ্ছে এই ইউজ অফ অ্যানিমালস এর ইউজ কথাটাকে এখান থেকে তুলে নাও। কি কি রকম ভাবে আমরা অ্যানিমালদেরকে ব্যবহার করি ভাবো। ফুড প্রোডাক্টস, তারপরে আমরা ব্যবহার করি হচ্ছে ইউটিলিটি, জামা জুতো ঘড়ি বেল্ট এই সমস্ত বানাচ্ছি আমরা। আমরা এদেরকে ব্যবহার করি হচ্ছে ট্রান্সপোর্টেশনে, আমরা অ্যানিমালদেরকে ব্যবহার করি হচ্ছে অ্যামিউজমেন্টে, বাড়িতে কুকুর পায়রা পাখি বাঘ সব পুষছে লোকজন, সার্কাস দেখাচ্ছে, চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে, অ্যামিউজমেন্ট পারপাসে অ্যানিমাল ব্যবহার হচ্ছে। এছাড়া রয়েছে হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ। যত্ন করে দেখলে বুঝতে পারবে যে এই পার্টগুলো কিন্তু ওরা আমাদের থেকে জানতে চায়নি। তার মানে এগুলো কেবলমাত্র ব্রিজ, যে ইউজটা কিভাবে করি আমরা, আর এখান থেকে সায়েন্টিফিক রিসার্চটা নেমে চলে আসছে অ্যাজ এ পার্ট অফ রেস্ট্রিকশন। বুঝতে পারলাম? তাহলে লেখাটা কিভাবে কোল্যাপস করাবো। প্রথমে তুমি লিখলে হচ্ছে দ্য বেস এরিয়া, তারপরে সেটা কত রকমভাবে তুমি ভাঙতে পারো সেটা দেখালে, শুধু মেনশান করে দেবে তাহলেই হবে। তারপরে মূল যে জায়গাটা নিয়ে আলোচনার বিষয়বস্তু সেটা লাস্টে আসবে অ্যাজ এ পার্ট অফ ইউর রেস্ট্রিকশন। এইটা হচ্ছে এসের ইন্ট্রোডাকশন। দিস ইজ হাউ উই ইন্ট্রোডিউস অ্যান এসে। আমরা নিজেদেরকে যখন কোথাও ইন্ট্রোডিউস করি তখন এইভাবেই বলি। আমরা নিজেদের কাজকর্ম নিয়ে অনেক পরে আসি, তার আগে আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ের ইনফরমেশান দিই।
যে আমার নাম, আমার বাড়ির ঠিকানা কোথায়, পরিবারে কী কী আছেন, তারপরে আমার অ্যাকাডেমিক্স, এবং তারপরে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অ্যান্ড ইট ইজ সেম। কারণ আমি জানি যে মূল আলোচনাটা যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে হবে, তুমি সেটা দিয়ে শুরু করতে পারবে না। হিউম্যান ইন্টারফেসে তুমি কেমন মানুষ সেটা তোমাকে আগে নিয়ে যাওয়া দরকার, বা তোমার কী কী অ্যাকোলেটস ক্রেডেনশিয়ালস রয়েছে সেগুলো আগে বলে দিতে হয়। সেরকমই আর কি, যে নিজের নাম পিতৃ পরিচয় শুরুতে বলি আমরা, তারপরে আমরা আমাদের এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আসি, ফাইনালি আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে এসে বাকি লেখাটা কন্টিনিউ করি। একটা ইন্ট্রোডাকশন, সাকসেসফুল ইন্ট্রোডাকশন ইউজুয়ালি এইরকম দেখতে হয়। ঠিক, and this is how we plan a writing. এইবারে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন কেস, এই যে দেখো এরপরে বলে দেওয়া আছে, দেখো, সরি, এই যে প্ল্যানের পরে যে অর্গানাইজ বলে দেওয়া আছে, অর্গানাইজেশন ইজ নাথিং বাট প্লেসমেন্ট অফ কারেক্ট পয়েন্টস। এই যে আমি এটা জেনে গেলাম, তার মানে এখানে আমি এবার অর্গানাইজ করব। এখানে আমি টপিকটা যখন খুঁজে পেয়ে গেছি একবার, তাহলে এখানে আমি লিখে দেবো হচ্ছে the use of animals. আর এই যে রেস্ট্রিকশন রয়েছে সেখানে লিখবো হচ্ছে ইন সায়েন্টিফিক research. This is how we plan and organize a topic. ঠিক, এবার বাকি লেখার মতন উইদাউট এনি ভেরিয়েশন আমাদের এখানেও সেই ইন্ট্রো, বডি, কনক্লুশন থাকবে। ইন্ট্রোডাকশন পয়েন্ট পেয়ে গেলে কিভাবে লিখতে হবে, এই যে ইন্ট্রোডাকশনটা পেয়ে গেলে কিভাবে লিখতে হবে, ইট ইজ জাস্ট দ্য আদার ওয়ে রাউন্ড। ফ্লিপ করে দেবে, দিয়ে যেটা তোমার মনে হচ্ছে ওই টপিকের ইজ এ বিগার এরিয়া অফ কনসার্ন সেটাকে এখানে লিখবে, তারপরে সেটাকে ক্রমশ ছোট করে নিয়ে আসবে। সিম্পল। তাহলে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে এই তিনটে কম্পোনেন্ট থাকাটা ইজ ম্যান্ডেটরি। এবার স্বভাবতই এর ঠিক পরে আসে হচ্ছে বডি, তাই না? ইন্ট্রোডাকশন যেখানে শেষ হয় তারপরে আমাদেরকে লিখতে হয় হচ্ছে বডি। তো বাবা বডি কিভাবে সাজাবে? বডি এরকম ফ্ল্যাট দেখতে হয়। বডির ক্ষেত্রে আমরা জেনারেলি বলি হচ্ছে ডিটেইলড অ্যানালিসিস। ডিটেইলড অ্যানালিসিস কথাটার মানে হচ্ছে যে এক্ষেত্রে বডিতে হোয়াট আর দ্য পসিবল এন্ট্রিজ, কি কি হতে পারে এক্ষেত্রে টপিকের ক্ষেত্রে, দ্যাট হ্যাজ টু বি মেনশনড। এখানে আমরা বেশ কিছু থিম অ্যাপ্লাই করি। থিম কথাটার মানে হচ্ছে যেটাকে আমরা বলি ডাইমেনশন বা পার্সপেক্টিভ অ্যাপ্লাই করি। যে কোনো জিনিস আলোচনা করার সময়তে আমাদেরকে এটা মাথায় রাখতে হয় দ্যাট উই অর্গানাইজ দ্য হোল থিং এইবারে এখানে পার্সপেক্টিভ বলতে আমরা কি বুঝি, যে আমরা যখন বডিটা লিখবো আর কি, সেই বডিটাকে আমরা ধরো মূল টপিকের
ধরো আমি বললাম হচ্ছে কনস্টিটিউশনাল ডাইমেনশন কি আছে, ধরো আমি বললাম পলিটিক্যাল ডাইমেনশন কি আছে, ধরো আমি বললাম ইকোনমিক ডাইমেনশন কি আছে, ধরো আমি বললাম ইফ দের ইজ এনি এনভায়রনমেন্টাল ইমপ্লিকেশনস অর নট, এরকম মোট 28টা ডাইমেনশন পাওয়া যায় যেগুলো থেকে আমরা একটা টপিককে অ্যানালাইজ করতে পারি। হুম, এবার মাথায় রাখবে যে এখানে সবগুলো তো কাজে লাগে না, টপিকের উপরে ভিত্তি করে এখান থেকে 5টা বা 7টা আমরা ডাইমেনশন নিয়ে নেবো যেগুলোকে দিয়ে আমরা টপিকটাকে জাস্টিফাই করাবো। হুম, বডি ইজ অ্যাবাউট দ্য ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট অফ আ টপিক। বডি ইজ অ্যাবাউট দ্য ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট। এবার বডির অনেকগুলো পার্ট থাকে, সেসব নিয়ে কোনো এক সময়তে ডিটেলে আলোচনা করা যাবে, সমস্যা নেই কিছু। বডি মোরললেস ব্যাপারটা ঠিক এরকম দেখতে হয় আর কি। তুমি যাই লিখবে না কেন সেটা যেন একটা স্পেসিফিক ডাইমেনশনকে সাপোর্ট করে আর কি, ঠিক আছে? এর বাইরে তুমি কোনো শর্তেই বেরোতে পারবে না। এবং এর ঠিক বডি যেখানে শেষ হয় আর কি, তার ঠিক পরে আমরা লিখি হচ্ছে কনক্লুশন। কনক্লুশন ওই একই রকম। কনক্লুশনের ক্ষেত্রে ব্যাপারটা হয় হচ্ছে এরকম একটা পিরামিড স্ট্রাকচার আসে যার 4টে কম্পোনেন্ট হয়, একটাই প্যারাগ্রাফ কিন্তু কম্পোনেন্ট 4টে। একদম প্রথমে আমরা লিখি হচ্ছে 1 2 3 and 4। 1-এ আমরা লিখি হচ্ছে বায়াস, ঠিক আছে? এই বায়াস নিয়ে বিস্তর আলোচনা রয়েছে, আর্গুমেন্টেশন রয়েছে, এই অনেক কিছু বলতে হয় সব নিয়ে। বায়াস মানে হচ্ছে, সহজ কথায় জেনে রাখো, ইয়োর স্ট্যান্ড। হুম, এর ঠিক পরে সেকেন্ড যেটা রয়েছে বাবা, সেখানে আমরা লিখি হচ্ছে অ্যাভেলেবল সলিউশনস। কি কি সলিউশন অলরেডি অ্যাভেলেবল, সেখানে নেসেসারি স্কিমের নাম লিখতে পারো, কোনো এনজিও যদি এই ব্যাপারে অপারেশনাল হয় সেটা মেনশান করতে পারো, যদি গভর্নমেন্টের কোনো পার্টিকুলার পলিসি থেকে থাকে সেগুলো দেখতে পারো, ঠিক আছে? এগুলো এখানে সরাসরি মেনশান করে দেবে। কিন্তু সমাজে যেদিন থেকে অপরাধ এসছে তার একদিন পর থেকে শাস্তির বিধানও এসছে। মুশকিল হচ্ছে শাস্তি দিয়ে কি আমরা কোনোদিন অপরাধকে সেই অর্থে খুব সাকসেসফুলি কন্টেইন করতে পেরেছি? পারিনি। তার মানে সেখানে দুটো তিনটে ইস্যু তৈরি হতে পারে। একটা হচ্ছে তার অ্যামেন্ডমেন্ট, যে সেটা সময় উপযোগী কিনা, আর আরেকটা হতে পারে তার মানে দ্য ওয়ে ইট ইজ বিং এনফোর্সড, তাই না? তার মানে এই জায়গাটাতে আমরা লিখবো হচ্ছে সাজেস্টেড রিফর্মস। সাজেস্টেড রিফর্মসে আমরা ইউজুয়ালি দু ধরনের ডিসপিউট দেখি, একটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, আরেকটা হচ্ছে এনফোর্সমেন্ট, ঠিক আছে? এই দুটো এখানে মেনশন করবে, তাহলেই হবে। এবং শেষে, একদম শেষে এসে আমরা লিখি হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। বাবা, ওয়ে ফরওয়ার্ড কথাটার মানে হচ্ছে হোয়াট নেক্সট। এই যে এইগুলো করলাম আমরা, সলিউশন অলরেডি কিছু দেওয়া রয়েছে, কিছু সলিউশন আমি এখানে চাপিয়ে দিলাম যে এরকম এরকম করতে হবে। এক্ষেত্রে এর পরে কি, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হয় যে এই লাস্টে হোয়াট এভার ইউ রাইট
এখানে 3টে গুণ থাকতে হয়, হ্যাঁ 3টে গুণ থাকতেই হবে। 1, this has to be affirmative, this has to be লজিক্যাল বা র্যাশনাল, প্রচণ্ড রকমভাবে লজিক্যাল বা র্যাশনাল হতে হবে। দিস হ্যাজ টু বি ভেরি মাচ অ্যাফার্মেটিভ, হ্যাঁ কোনোভাবেই আবেগে ভেসে যাওয়া যাবে না, নেগেটিভ কোনো স্টেটমেন্ট এখানে দেওয়া যাবে না, ঠিক। এবং দিস হ্যাজ টু বি বেসড অন, ভেরি বেসড অন দি আইডিয়া অফ লজিক অ্যান্ড র্যাশনালিটি, ঠিক আছে। তুমি আউট অফ দ্য লিগ দুম করে কিছু একটা লিখতে পারবে না, তার যাতে লেখাটা কোনো কারণে নষ্ট হয়ে যায়। অ্যান্ড দ্য থার্ড ভেরি আইডিয়া ইজ দিস হ্যাজ টু বি কনক্লুসিভ। তার মানে অ্যাপারেন্টলি লেখাটা পড়ে যেন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা করলে সমস্যাটা মিটে যাবে এবং এখান থেকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন উঠছে না, ঠিক আছে। The very idea has to be implemented in your writing, ঠিক। দিস ইজ হাউ উই প্ল্যান আ রাইটিং, যেভাবে আমরা আমাদের লেখার স্ট্রাকচার তৈরি করি, ঠিক আছে। এরপরে আমি লেখাটাকে অর্গানাইজ করব, ঠিক আছে। ঠিক নেক্সট সেশনে আমরা কোনো একটা পয়েন্ট নেব, কোনো একটা টপিক তুলে লেখাটাকে অর্গানাইজ করব, করে বলবো যে ঠিক আছে এই এই যে স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে আর কি, এই স্ট্রাকচারগুলোর মধ্যে আমরা কিভাবে এটাকে ইমপ্লাই করতে পারি এবং হাউ দ্য ওয়ে টু গেট দ্য বেস্ট বেনিফিটস আউট অফ ইট। মানে যে স্ট্রাকচার তৈরি হলো সেই স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা কোনো একটা টপিক জাজ করার চেষ্টা করব আগামী সেশনে। এই সেশনটাকে আমরা বললাম হচ্ছে প্ল্যানিং, এবং এই প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা আমাদের লেখাকে সাজালাম। টার্গেট পিএসসির একটা ফ্রি ব্যাচ চলছে আর কি ইউটিউবে, সেখানে বিভিন্ন সাবজেক্টের শিক্ষকরা ক্লাস নিচ্ছেন এবং এটা একটা রিভিশন ব্যাচ আর কি। সামনে যে কটা পরীক্ষাই আসছে সেই সমস্ত পরীক্ষাগুলোতে এই ব্যাচের কাজই হচ্ছে বেসিক্যালি রিভিশন তৈরি করা, এবং সেখানে উইথ পিডিএফ নোটস পুরো ব্যাপারটা তৈরি হবে। যা পড়েছো পুরো ব্যাপারটা নিজেদের মতন করে রিভাইজ করবে, এবং তাতে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে ডেলিবারেটলি গাইড করবেন, হেল্প করবেন। আর এই একই জিনিস রয়েছে হচ্ছে রেলের পরীক্ষার জন্য, সামনে যে রেলের পরীক্ষা লাইন্ড আপ হয়ে রয়েছে আর কি, সেক্ষেত্রেও এই একই ব্যাপার চলছে আর কি। দুটোই ইউটিউবে অ্যাভেলেবল হয়ে যাবে আর কি। আমি জানি না ওয়েদার ইট ইজ দেয়ার অর নট, বাট দিস উইল বি অ্যাভেলেবল। এবং বোথ দিস ভেঞ্চার্স আর অ্যাবসলিউটলি ফ্রি, রাইট, দুটোই কোনো টাকা পয়সার ব্যাপার নেই আর কি। সুতরাং জাস্ট নিজেরা নিজেদের সময় দেবে এবং জিনিসটা পড়ে নেবে। যে দুটো ক্লাসের কথা বলা আছে আর কি, সেই দুটো ক্লাসের টেন্টেটিভ শিডিউল এখানে অ্যাড করে দেওয়া রয়েছে আর কি। হ্যাঁ, তো এই তোমরা এই শিডিউলটাকে একটু এক্সপ্লোর করতে পারো, তাহলেই বুঝে যাবে যে ঠিক আছে এক্স্যাক্টলি কতটা আমাদের প্রয়োজন, কি প্রয়োজন, তো কিভাবে ক্লাসগুলো তৈরি করা হয়েছে সেটাও একবার দেখে নেবে। সমস্ত সাবজেক্ট এখান থেকে কভার হয়ে যাবে আর কি, নাথিং টু বি লেফট আউট। আর নিজের একটুখানি মন দিয়ে পড়াশোনা করো উইথ দিস, অ্যান্ড থিংস উইল ফল ইন প্লেস। থ্যাংক ইউ।